ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আজ একটা মালায়ালম মুভির এক্সপ্লেনেশন আপনাদের সামনে নিয়ে এসেছি। এই মুভিটির নাম চাবের। মানুষ কি তার পাপের শাস্তি এই জন্যই পায়? এর উত্তর হ্যাঁও হতে পারে, আবার নাও হতে পারে। কিন্তু কখনো কখনো মানুষ তার পাপের ফল এমন ভাবে পায় যা সে কোনোদিনও কল্পনা করেনি। চাবেরের কাহিনীও ঠিক এইরকম একটা ঘটনাকে কেন্দ্র করে। তো সময় নষ্ট না করে শুরু করা যাক এই মুভির কাহিনী। মুভির শুরুতেই আমরা দুটো আরশোলাকে একটা শুনশান রাস্তায় দেখতে পাই। তখনই সেখানে একটা ইঁদুর আসে আর সে একটা আরশোলাকে খেতে যায়। ঠিক তখনই একটা গাড়ি ওই ইঁদুরটাকে চাপা দিয়ে মেরে দিয়ে চলে যায়। আসলে এই সিনটার সাহায্যে ডিরেক্টর আমাদের এই মুভির থিমটা বোঝাতে চেয়েছে। যে গাড়িটা ওই ইঁদুরটাকে চাপা দিয়ে এসেছিল, ওই গাড়ির মধ্যে 4 জন গ্যাংস্টার বসেছিল আর ওরা ওই সময় একজনকে খুন করে এসেছিল। ওই 4 জন গ্যাংস্টারের নামগুলো হলো মুস্তাফা, আশোকন, আসিফ আর থমাস। আসলে ওরা ওই সময় কিরণ নামের এক থিয়ম ডান্সারকে মেরে এসেছিল। থিয়ম কেরালার একটা রিলিজিয়াস ট্রেডিশন। মানে কান্তারা মুভিতে আমরা যেমন একটা ট্রেডিশন দেখেছিলাম, তেমনি কেরালার এক ধরনের ট্রেডিশন হলো থিয়ম। আর ওই রিলিজিয়াস অনুষ্ঠান পারফর্ম করতে এই ধরনের ড্যান্সারদের প্রয়োজন হয়, আর ওই ড্যান্সারদের খুব রেসপেক্টও করা হয়। কিরণ হলো তাদেরই একজন। আর কিরণকে মারার জন্য এদেরকে কেউ একজন সুপারি দিয়েছিল। যাই হোক, কিরণকে মারার সময় অশোক তার পায়ে গুরুতর চোট পায়। এজন্য ওর পা থেকে তখন রক্ত বের হচ্ছিল। তাড়াতাড়ি ওর ট্রিটমেন্টের প্রয়োজন ছিল। এরপর এরা একটা ঘরে যায়। সেখানে এদের ড্রেস চেঞ্জ করে ওই ঘর থেকে বেরিয়ে যায়। তখনই এদের কাছে এক পার্টির নেতা জিকের ফোন আসে। আর অ্যাকচুয়ালি এই জিকেই এদেরকে কিরণকে মারার সুপারি দিয়েছিল। জিকে ওদের 4 জনকে কোথাও আন্ডারগ্রাউন্ড হয়ে যেতে বলে। এইভাবে দেখতে দেখতে সকাল হয়ে যায়। মুস্তাফা তখন তার পরিচিত এক মেডিকেল স্টুডেন্টকে ফোন করে। ওই স্টুডেন্টের নাম অরুণ। মুস্তাফা অরুণকে বলে, আমার এক বন্ধু পায়ে খুব চোট পেয়েছে, তুমি তাড়াতাড়ি ওষুধ আর ব্যান্ডেজ নিয়ে চলে আসো প্লিজ, তুমি আমাদের এই সাহায্যটুকু করো। তো অরুণও আর বেশি কিছু ভাবে না। সে তার বন্ধু সুরজের দোকানে আসে। সেখান থেকে সে মেডিসিন আর ব্যান্ডেজ নেয়। সুরজ তাকে তার বাইকের চাবিও দেয় যাতে অরুণ তাড়াতাড়ি ওই জায়গায় পৌঁছে যায়। কিন্তু তাড়াহুড়োতে অরুণ তার ফোনটা সুরজের দোকানেই ভুলে যায়। তো সুরজ অরুণের ফোনটা দেখতে পেয়ে ওটা তার ড্রয়ারে রেখে দেয়। এখন অরুণের কাছে কোনো ফোন ছিল না। তো সে মুস্তাফার কথা মতো একটা পেট্রোল পাম্প ওদের জন্য অপেক্ষা করে। মুস্তাফা ওকে পেট্রোল পাম্পে দেখতে পায়। সে তাড়াতাড়ি অরুণকে তাদের গাড়িতে উঠিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে পুলিশ কিরণের মৃত্যুর ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছিল। তারা শহরের বিভিন্ন জায়গায় কিরণের মার্ডারারকে খুঁজতে থাকে। এদিকে পাবলিকও পুলিশের উপর তাদের ক্ষোভ দেখায়। তারা তাড়াতাড়ি কিরণের হত্যাকারীদের শাস্তি চায়। আসলে কিরণ থিম ড্যান্সারের সাথে সাথে সে একজন ভালো মনের মানুষও ছিল। এই জন্য তাকে সবাই খুব ভালোবাসতো। এই জন্য তার মার্ডারের খবরটা যখন পাবলিক জানতে পারে, তারা তাদের ক্ষোভ দেখায় যাতে পুলিশ চাপে পড়ে ওদের খুনিদের তাড়াতাড়ি ধরে আর তাদেরকে শাস্তি দেয়। এদিকে ওরা একটা শুনশান জায়গায় এসে গাড়িটা থামায়। মুস্তাফা অরুণকে অশোকনের পায়ের ঘায়ে মলম লাগিয়ে ট্রিটমেন্ট করতে বলে। কিন্তু অরুণের এগুলোতে একটু সন্দেহ হচ্ছিল। সে মুস্তাফাকে জিজ্ঞেস করে, আপনি কি আমার থেকে কিছু লুকোচ্ছেন? এত বড় ঘা তো পায়ে এমনি এমনি লাগার কথা নয়। অ্যাকচুয়ালি ওনার কি হয়েছিল? তো মুস্তাকিন ওকে বলে, আরে কিছু নয়, ওর একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই জন্যই ও পায়ে এত চোট পেয়েছে। আর হাসপাতালে নিয়ে গেলে খামোখা পুলিশের ঝামেলা হবে, এই জন্যই আমরা তোমাকে ডেকেছি। এই জবাবে অরুণ ঠিক সন্তুষ্ট হয় না। তার মনে হচ্ছিল যে এরা কিছু তো গোপন করছে। মুস্তাকিন তখন ওকে অনেক বুঝায়, আরে না, তুমি যা ভাবছো আর কোনো কারণ নেই, এটাই একমাত্র কারণ, আর এই জন্যই আমরা তোমাকে ডেকেছি। তোমাকে এত ভাবতে হবে না, তুমি ওর ট্রিটমেন্ট করে দাও আর এখান থেকে চলে যাও। তো ফাইনালি অরুণ অশোকনের পায়ে ট্রিটমেন্ট করা শুরু করে। অশোকনের যন্ত্রণা হওয়ায় সে চিৎকার করতে থাকে। তখনই ওই রাস্তা দিয়ে থিয়েমের একটা দল গান করতে করতে যাচ্ছিল। ওদেরকে দেখে এরা 4 জন খুব ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি ওরা গাড়ি নিয়ে ওখান থেকে চলে যায়। অরুণের ওদেরকে দেখে খুব সন্দেহ হয়, ওরাও কারো খুন করে আসেনি তো। কিন্তু সে ভয়ে ওদের জিজ্ঞাসা করতে পারেনি। অরুণ মুস্তাফাকে বলে, অশোকনের ট্রিটমেন্ট হয়ে গেছে, আমাকে এখন গাড়ি থেকে নামিয়ে দাও, আমি ঘর যেতে চাই। কিন্তু মুস্তাফা কোনো না কোনো বাহানা করে অরুণকে ওই গাড়িই বসিয়ে রাখে। আসলে কিছুক্ষণ আগে মুস্তাকিনের কাছে জিকের ফোন আসে আর জিকে ওকে বলে, অরুণকেও তোমরা তোমাদের সাথে রাখো, না হলে ও হয়তো বাড়ি এসে পুলিশকে তোমাদের ব্যাপারে বলে দেবে। এই জন্য মুস্তাফা অরুণকে নিয়ে তাদের পুরনো ঘরে চলে আসে। আর আসলে এটাই ছিল ওদের আড্ডার জায়গা। ওখানে এসে তারা একটা কুয়োতে তাদের সব অস্ত্র শস্ত্র ফেলে দেয়। এরপর ওরা খেতে বসে যায় আর নিজেদের মধ্যে নানা কথা আলোচনা করতে থাকে। তখনই অরুণ দরজার আড়ালে থেকে এদের সব কথা শুনে নেয় আর সে আসল সত্যিটা জানতে পেরে যায়। খাবার খেতে খেতে এরা কিরণকে মারার নানা কথা আলোচনা করে। এতে অরুণ বুঝে যায় যে এরাই আসলে কিরণকে খুন করেছে, আর এই জন্যই এরা ভয়ে হাসপাতালে যাচ্ছিল না। এরপর আমরা দেখতে পাই এরা কিভাবে কিরণকে মেরেছিল। রাতে যখন কিরণ ঘর আসছিল তখনই এরা কিরণের উপর হামলা করে দেয়। অশোকন তখনও গাড়িতে বসে সবকিছু দেখছিল, কিন্তু এরা 3 জন মিলেও কিরণকে কোনোভাবেই কাবু করতে পারছিল না। তো ফাইনালি অশোকনও গাড়ি থেকে নেমে একটা বড় ছুরি দিয়ে কিরণের উপর আক্রমণ করে। কিরণের হাতেও একটা ছোরা চলে আসে, যেটা দিয়ে সে অশোকনের পায়ে ভালো মতো
মতো আঘাত করে, আর এই জন্যই অশোকন তার পায়ে বড় রকম চোট পায়। এরপর ওরা চারজন একসাথে কিরণের উপর ঝাঁপিয়ে পড়ে। অশোকন কিরণকে চাকু স্ট্র্যাপ করে তাকে মেরে দেয়। মরতে মরতেও কিরণ ওদেরকে একটাই কথা জিজ্ঞেস করে যে তোমরা কে, তোমরা আমাকে মারছো কেন, আমি তোমাদের কি ক্ষতি করেছি? কিন্তু তবুও এদের মনে একটুও দয়া মায়া আসে না, আর ওরা ওর শরীরে 14 বার ওই চাকু দিয়ে স্ট্র্যাপ করে ওকে নৃশংসভাবে খুন করে দেয়। অরুণ এই সত্যিটা জানার পর খুব ভয় পেয়ে যায়। মুস্তাকিন তার কাছে এসে বলে এই কথাটা যেন বাইরের কেউ জানতে না পারে। অন্যদিকে আমরা ওই পুলিশ অফিসারদের দেখতে পাই যারা ইনভেস্টিগেশন করতে করতে ওই পেট্রোল পাম্পের কাছে পৌঁছে যায়। ওখানে ওরা সুরজের বাইকটা দেখতে পায়, কারণ অরুণ সুরজের বাইকটা ওখানেই ছেড়ে দিয়ে গেছিল। এরপর ওই পুলিশ অফিসাররা সুরজকে পুলিশ স্টেশনে ধরে নিয়ে আসে। আর ঘটনা হলো কিরণের ডেড বডিটাও ওই পেট্রোল পাম্পের একটু দূরে পাওয়া গেছিল। ওখানে পুলিশ অফিসাররা সুরজকে বারবার জিজ্ঞেস করে যে তোমার বাইকটা ওখানে কি করে পৌঁছালো, কিন্তু সুরজ বারবার একই উত্তর দেয় যে আমি জানি না আমার বাইকটা ওখানে কি করে গেল। আসলে সুরজ চাইছিল না তার বন্ধু অরুণ এই কেসে কোনোভাবে জড়িয়ে যাক, এই জন্য অনেক মার খেয়েও সে কিছুতেই তার মুখে অরুণের নাম আনে না। এদিকে মুস্তাফার কাছে জিকের ফোন আসে। সে মুস্তাফাকে বলে তোমাদের তাড়াতাড়ি এই প্লেসটা চেঞ্জ করতে হবে, পুলিশ তোমাদেরকে এই শহরে তন্ন তন্ন করে খুঁজছে। ওরা যখন ওখান থেকে চলেই যাচ্ছিল তখন ওদের কাছে ওই দুটো বোম ওরা ওই কুয়োতে ফেঁকে দেয়। ওরা নিজেরাও জানতো না এই বোমগুলো কখন বাস্ট করবে, কিন্তু ওই বোমগুলো কুয়োতে পড়ার সঙ্গে সঙ্গে খুব জোরে বাস্ট করে যায়, আর তার ফলে ওরা যে চাকুগুলো ওখানে ফেলে রেখেছিল সব বাইরে বেরিয়ে আসে। এই সুযোগে অরুণ ওদের চোখ এড়িয়ে দৌড়ে পালাতে থাকে। দৌড়তে দৌড়তে অবশেষে সে একটা বুড়া লোকের বাড়িতে আসে, আর সে ওই লোকটাকে একটু জল চায়। অনেকটা দৌড়ানোর ফলে সে খুব ক্লান্ত হয়ে যায়, এই জন্য সে ওখানেই একটু বিশ্রাম করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সে জানতো না এই বুড়ো লোকটাও আসলে মুস্তাকিনের দলেরই লোক। মুস্তাকিন আর তার গ্যাংও অরুণকে খুঁজতে খুঁজতে এই রাস্তাতেই আসছিল। তখনই ওই বুড়ো লোকটা মুস্তাকিনকে ফোন করে আর বলে অরুণ আমার কাছেই আছে। তো ওরা অরুণকে ধরে আবার তাদের গাড়িতে নিয়ে আসে, আর অরুণ আবার ওদের সাথে যেতে বাধ্য হয়। এদিকে সুরজের সাথে দেখা করার জন্য অপোজিশন পার্টির কিছু লিডার আসে, আর ওরা সুরজের ভালো বন্ধুও ছিল। ওরা সুরজকে জিজ্ঞেস করে যে তুমি পুলিশকে সব সত্যি বলছো না কেন, কেন মিছিমিছি তুমি পুলিশের কাছে মার খাচ্ছ, তুমি সত্যিটা বলে দিলেই তো পুলিশ তোমাকে ছেড়ে দেয়। সুরজ ওদেরকে বলে আমার বাইকটা আমার এক বন্ধু নিয়ে গেছিল, কিন্তু আমার পুরো বিশ্বাস যে ও এই মার্ডার কেসের সাথে কোনোভাবেই জড়িত নয়, কিন্তু আমি যদি পুলিশকে ওর নাম বলে দেই তাহলে পুলিশ না জেনে শুনেই ওর পিছনে লেগে যাবে। তখন ওরা সুরজকে ওর বন্ধুর নাম জিজ্ঞেস করে। তখন সুরজ ওদেরকে বলে যতদিন না আসল দোষীরা ধরা পড়ছে আমি কাউকেই ওর নাম বলবো না, ও আমার বন্ধু, ও কোনো বিপদে পড়ুক এটা আমি কিছুতেই চাই না। এটা শুনে ওরা ওর কাছ থেকে চলে যায়। এদিকে অরুণ মুস্তাফাকে জিজ্ঞেস করে তোমরা আমাকে যেতে দিচ্ছ না কেন? মুস্তাকিন ওকে বলে তুমি আমাদের সবটা জেনে ফেলেছো, আর পুলিশ তোমার ব্যাপারেও জানতে পেরে গেছে। ওরা ভেবে নিয়েছে তুমিও আমাদের সাথে মিলে কিরণকে মেরেছ, এই জন্য তোমাকেও কিছুদিন গা ঢাকা দিয়ে থাকতে হবে। তখনই অশোকিনকে জিকে ফোন করে, সে ওদেরকে অন্য শহরে গিয়ে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকতে বলে। এরপর ওরা গাড়িতে করে অনেক দূর যায়, বন জঙ্গল পেরিয়ে ওরা শহর ক্রস করার চেষ্টা করে। কিন্তু তখনই আসিফ ওদেরকে বলে আমি আর এখান থেকে যেতে পারবো না, কারণ এগুলো তো আমাদের প্ল্যানেই ছিল না, আর আমি আমার পরিবারকে ছেড়ে শহরের বাইরে যেতে পারবো না, পরিস্থিতি খুব খারাপ দিকে যাচ্ছে। এরপর অশোকন মুকুন্দনকে ফোন করে, এও এক পার্টির নেতা, আর মুকুন্দন আর জিকে দুজন খুব ভালো বন্ধু। কাউকে এদের রাস্তা থেকে সরাতে হলে এরা তখন অশোকনকে কন্ট্যাক্ট করতো। অশোকন মুকুন্দনকে বলে তাড়াতাড়ি এই প্রবলেম থেকে বের করার ব্যবস্থা করো, না হলে আমি পুলিশের কাছে গিয়ে তোমাদের সব সত্যিটা বলে দেবো। আজ পর্যন্ত তোমরা আমাকে দিয়ে কতজনকে খুন করিয়েছো সব বলে দেবো। মুকুন্দন এসব শুনে খুব ভয় পেয়ে যায়। সে অশোকনকে বলে তুমি একদম টেনশন নেবে না, আমি তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করছি যাতে তোমরা একটা সুরক্ষিত জায়গায় থাকতে পারো। এরপর মুকুন্দন জিকে ফোন করে আর তাকে অশোকনের ওই কথাগুলো বলে। এরপর সে জিকে বলে যে এখন কি করা যাবে। এরপর আমরা আসিফকে দেখতে পাই, সে গাড়ি ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাচ্ছিল। তখনই থমসনকে নিতে ওখানে জিকের লোকেরা আসে। আসলে ফরেস্টের কিছু অফিসার তার হাতে থাকায় ওদের মাধ্যমে সে দুজন লোককে পাঠিয়েছিল থমসনকে নিয়ে আসার জন্য, কিন্তু মুকুন্দন ওদেরকে স্ট্রিক্টলি অর্ডার দেয় যে ওরা শুধু থমাসকেই সাথে নিয়ে আসবে, অশোকন বা মুস্তাকিনকে আনবে না। আসলে থমাস মুস্তাকিন বা অশোকনের লোক নয়, থমাস হচ্ছে জিকের লোক। কিরণকে মারার জন্য জিকেই থমাসকে মুস্তাকিন আর অশোকিনের সাথে পাঠিয়েছিল, এই জন্য জিকে তার লোককে আলাদাভাবে সেভ করে নিচ্ছিল। তো অশোকন জিকের লোকেদের সাথে কথা বলে থমাসকে ওদের সাথে চলে যেতে বলে। এরপর মুস্তাকিন, অশোকন আর অরুণ তাদের গাড়িতে করে অন্য জায়গায় চলে যায়। এদিকে পুলিশ ইনকোয়ারি করতে করতে ওদের পুরনো আড্ডায় চলে আসে, আর ওখানে ওরা
কিরণকে যে অস্ত্রগুলো দিয়ে মারা হয়েছিল সে অস্ত্রগুলো পেয়ে যায়। তো পুলিশ অফিসাররা বুঝে নেয় যে মুস্তাফা কিরণের মার্ডার কেসে জড়িত। এই খবরটা জিকে ও মুকুন্দনের কাছেও চলে আসে। জিকে মুকুন্দনকে তার ঘরে ডেকে এই ব্যাপারে একটু আলোচনা করে যে এই কেসটাকে কিভাবে বন্ধ করা যায়, কিন্তু অনেক আলোচনা করার পরেও এরা ঠিক করতে পারে না যে এই কেসটা এরা কিভাবে বন্ধ করবে। আবার এদের মনে ভয় ছিল যে এই কেসে যদি এদের নাম বেরিয়ে পড়ে তাহলে এরা বরবাদ হয়ে যাবে। তখন জিকে বলে এই কেস থেকে বাঁচার একটাই উপায়, ওদের 5 জনকে মেরে দাও। মন্দাকিনীও এই প্রস্তাবে রাজি হয়ে যায়। তাদের প্রথম শিকার হয় আসিফ। আসিফ যখন একটা জিপে করে তার বাড়ি ফিরে আসছিল তখন একটা ট্রাক এসে তার জিপে ধাক্কা মারে আর ওখানেই আসিফের মৃত্যু হয়। এরপর দুজন লোক যে থমাসকে নিয়ে যাচ্ছিল ওরাই থমাসকে একটা রাস্তায় মেরে ফেলে। এরপর ওদের নেক্সট টার্গেট ছিল অশোকন, মুস্তাকিন আর অরুণ। এদিকে অরুণের পরিবারের লোকেরাও খুব চিন্তায় ছিল, এত রাত হয়ে গেল অরুণ এখনো বাড়ি ফিরল না কেন। পরের দিন সকালে সুরজের দোকান থেকে অরুণের ফোন পাওয়া যায়। অরুণের মা ওই ফোনটা নিয়ে পুলিশ স্টেশনে যায়। পুলিশও অরুণের মাকে খুব রেসপেক্ট করতো, কারণ অরুণের মা ওই গ্রামে স্কুল টিচার ছিলেন। তো ওই পুলিশ ইন্সপেক্টরও অরুণের মার কথা খুব ভালোভাবে শোনে। তারপর অরুণের মা ওই পুলিশ ইন্সপেক্টরকে বলে সুরজের বাইক আমার ছেলেই নিয়ে গেছিল, এই জন্য আপনারা সুরজকে ছেড়ে দিন। তো পুলিশ অরুণের ফোনটা নিয়ে নেয় আর সুরজকে ছেড়ে দেয়। এরপর পুলিশ মুস্তাফার ক্লিনারকে ডেকে পাঠায়, কারণ অরুণের ফোনে ওই লোকটার ফোন থেকেই ফোন এসেছিল। তখন ক্লিনার পুলিশকে বলে আমার এই নম্বরটা এখন মুস্তাকিনের কাছেই আছে, তার মানে অরুণকে মুস্তাফাই ফোন করেছিল। পুলিশ এরপর মুস্তাফার বাড়িতে যায়, তার বাড়িতে ভালোভাবে তল্লাশি করে, কিন্তু সেখানে তারা কোনো রকম ক্লু পায় না। কিন্তু এরা জানতে পারে যে মুস্তাফা কয়েক ঘন্টা আগে তার স্ত্রীকে ফোন করেছিল। তো পুলিশ মুস্তাফার স্ত্রীর ফোনটা ট্যাপ করা শুরু করে। তো কিছুক্ষণ পরে মুস্তাফা তার স্ত্রীকে ফোন করে আর এর সাহায্যে পুলিশ মুস্তাকিনের লোকেশন ট্র্যাক করে নেয়। তো পুলিশ মুস্তাফাকে ধরতে ওই লোকেশনের দিকে বেরিয়ে পড়ে। তখনই ওই ক্লিনার মুস্তাফাকে ফোন করে আর বলে যে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ স্টেশনে ডেকে পাঠিয়েছিল। সাথে সাথে সে মুস্তাফাকে আরো একটা খবর দেয়, যেটা শুনে মুস্তাফা খুব চমকে যায় যে জিকের মেয়ে সুইসাইড করেছে। আর তার কারণ হলো কিরণ, কারণ জিকের মেয়ে কিরণকে খুব ভালোবাসতো, কিন্তু কিরণের মৃত্যুর পর সে খুব ভেঙে পড়ে আর আজ সে সুইসাইড করেছে। আর পুরো শহরে এই খবরটা ছড়িয়ে গেছে যে জিকেই তার মেয়েকে মেরেছে। যদিও ক্লিনারটা জানতো না যে মুস্তাফাই কিরণকে মেরেছে, কিন্তু এই খবরটা শুনে মুস্তাফাও খুব ভেঙে পড়ে। সে বুঝতে পারছে যে সে কত বড় ভুল করেছে, কারণ মুস্তাফা এতদিন জানতো সে খারাপ লোকেদেরই মারে, যারা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতো বা নানা রকম প্রবলেম করতো মুস্তাফা ওদেরকেই মারতো, মুস্তাফা ওদেরকেই সরকারের রাস্তা থেকে সরাতো। কিন্তু এবারে সে একটা নির্দোষ ছেলেকে মেরেছে যার এসবের সাথে কোনো সম্পর্কই নেই। সে বুঝতে পারে যে জিকে তাকে ব্যবহার করেছে। এদিকে অশোকন ও তার লোকের কাছ থেকে সব সত্যি ব্যাপারটা জানতে পারে যে জিকে কিভাবে ওদের সাহায্যে একটা নির্দোষ ছেলেকে খুন করিয়েছে। এরা দুজন যখন জিকের বিরুদ্ধে পুলিশের কাছে যাবার কথা ভাবে তখনই সেখানে জিকের লোকেরা চলে আসে আর ওরা মুস্তাফা আর অশোকনের উপর গুলি চালাতে থাকে। মুস্তাফার কাঁধে একটা গুলি লাগে। এরপর অশোকন ঘুরে ওদের উপর ফায়ারিং করতে থাকে আর সে জিকের কিছু লোককে মেরেও ফেলে, কিন্তু তাও ওরা ওদের পাপ থেকে মুক্তি পায় না। জিকের লোকেরা ওদের উপর কন্টিনিউয়াসলি ফায়ারিং করতে থাকে আর এই জন্য ওরা দুজনেই খুব ভালোভাবে আঘাত পায়। জিকের লোকেরা অরুণকেও মারতে যায়, কিন্তু সে কোনোভাবে বেঁচে মুস্তাফা আর অশোকনের কাছে চলে আসে। মুস্তাফা ওকে ওদের গাড়ির চাবি দিয়ে এখান থেকে পালিয়ে যেতে বলে। এরপর মুস্তাফা আর অশোকিন তাদের কৃতকর্মের কথা বলে। অশোকিন বলে আমি যখন কিরণকে মারতে যাচ্ছিলাম তখন ওর মধ্যে আমি ভগবানকে দেখতে পেয়েছিলাম, তখন আমি বুঝতে পারিনি আমি কি ভুলটা করতে যাচ্ছি। যাই হোক, এর কিছুক্ষণ পরেই ওরা দুজন মারা যায়। এদিকে অরুণ যখন ওই জিপ গাড়িটা নিয়ে পালাতে যাচ্ছিল তখন ওর পিছনে জিকের একটা লোক ছিল যে অরুণকে মারতে আসছিল, কিন্তু তখনই ওখানে একটা বোম ব্লাস্ট করে যায় আর জিকের লোকেরা ওখানেই মারা যায় আর অরুণ ওদের হাত থেকে বেঁচে যায়। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে ওজনের গাড়িতেও একটা বোম রাখা ছিল, কিন্তু ওই বোমটা ব্লাস্ট করেছিল কিনা সেটা ডিরেক্টর আমাদের দেখায়নি। আর এই মুভি এখানেই শেষ হয়ে যায়।